আবার যদি ইচ্ছা করো আবার আসি ফিরে, দুঃখ সুখের ঢেউ খেলানোর এই সাগরের তীরে। প্রতিদিনের রবীন্দ্রনাথে আপনাদের সবাইকে সুপ্রভাত এবং স্বাগত জানাই। প্রতিদিনের রবীন্দ্রনাথ আমাদের প্রাপ্তির জায়গা, প্রতিদিনের রবীন্দ্রনাথ আমাদের ভালোবাসার জায়গা, শ্রদ্ধার জায়গা। প্রত্যেকটা সময় অনুষ্ঠানের আঙ্গিকের আমরা পরিবর্তন না ঘটিয়ে তথ্য সমৃদ্ধ করে দিই এবং অবশ্যই সেই তথ্য সমৃদ্ধ জায়গা থেকে আজকে আমরা এগোচ্ছি, পথ চলবো আমাদের প্রতিদিনের রবীন্দ্রনাথ নিয়ে। আর বেশ শিশু সুলভ মন নিয়েই আজকে আমাদের পথকে এগিয়ে নিয়ে যাব বা আমাদের সেই পথে আমরা হাঁটব। প্রতিদিনের রবীন্দ্রনাথে আমাদের অনুষ্ঠানে আপনাদের যেমন সংযোজন অত্যন্ত প্রয়োজন ভালোবাসার জন্য, আমাদের সাহস বাড়ানোর জন্য, ঠিক আপনাদের নিয়ে আমরা হাজির এবং অবশ্যই হাজির আপনাদের অত্যন্ত প্রিয় শিল্পীকে নিয়ে, পিয়ালি। অনেক সুপ্রভাত, স্বাগত পিয়ালিকে। নমস্কার সকলকে, সুপ্রভাত, অনেক অনেক শুভেচ্ছা। রয়েছেন অবশ্যই তবলাতে স্বাগতম দা, স্বাগত জানাবো স্বাগতম দাকে, সুপ্রভাত জানাবো এবং অবশ্যই কিবোর্ডে অভিজিৎ দাকে সুপ্রভাত স্বাগত। আমার সমস্ত টেকনিশিয়ানস ভাইদের সুপ্রভাত স্বাগত জানিয়ে আমি সুবর্ণা শুরু করছি প্রতিদিনের রবীন্দ্রনাথ গানের মাধ্যমে। বৈশাখ মাস চলছে, তো এমনই একটা গান নিয়ে আসা। বৈশাখের একটা নিজস্ব রূপ আছে, সেটা ভোরবেলা তার রূপ থাকে ভীষণ মনোরম। এটাকেই গানে গানে একটু তুলে ধরা এবং সেটা দিয়েই আমাদের আজকের অনুষ্ঠানের শুরু। বৈশাখের এই ভোরের হাওয়া আসে মৃদু মন্দ, আনে আমার মনের কোণে সেই চরণের ছন্দ। বৈশাখের ভোরে
হৃদয় দোলার স্পন্দ বৈশাখের এই ভোরে হাওয়া আসে মৃদু মন্দ আনে আমার মনের কোণে সেই চরণের ছন্দ বৈশাখের ভোরের হাওয়া। ভীষণ সুন্দর একটি বৈশাখের গান দিয়ে আমরা আজকে অনুষ্ঠানের একদম প্রবেশ করলাম। প্রচণ্ড দাবদাহে মানুষের যখন জীবন ওষ্ঠাগত, সেখানে রবীন্দ্রনাথের এই গান আমাদের অনেকটা শীতলতা দেয়। তার জন্য পিয়ালিকে অনেক ধন্যবাদ, অন্তত গরমের হাওয়াটাকে একটু বদলে দিলে তুমি তার জন্য। এরকম আরো একটা গান এনেছি, আচ্ছা। যদি আসলে বৈশাখের রূপ যেরকম, যে ঠিক সেই রূপটা তো সেভাবে এখনো আমরা পাইনি। প্রকৃতি সেটাই। আমাদের প্রতি ভীষণ বিরূপ হয়ে রয়েছে। অবশ্যই প্রকৃতির এই বিরূপতা আমাদের থেকে দ্রুততার সঙ্গে সরে যাবে, সেটাই আশা করব। তবে এই মুহূর্তে যে বিষয়ের ওপর আমরা আছি বা থাকছি, সেই বিষয়টি আমার আপনার মনকে খুব চঞ্চল করে তুলবে, এটা তো একদম হলফ করে বলা যায়। কারণ আমি, আপনি, প্রত্যেকটি মানুষের মধ্যে কোথাও একটা যেন শিশু লুকিয়ে থাকে। আমরা প্রত্যেকেই জানি আমাদের যে সত্তা রয়েছে, প্রত্যেকটি সত্তা একটি শিশু সুলভ মন কাজ করে। আজকে আমাদের বিষয়বস্তু ছোটরা যখন কবির চিঠিতে। আজকে প্রথম পর্ব আমাদের এই অনুষ্ঠানের, ছোটরা যখন কবির চিঠিতে। আজকে বিষয়বস্তুর প্রথম পর্ব নিয়ে আমরা শুরু করছি। আগামীকাল এই দ্বিতীয় পর্ব আপনারা শুনবেন। রবীন্দ্রনাথ ছোটবেলায় যেমন তার শৈশবকে পেয়েছেন বদ্ধ ঘরের মধ্যে, এবং সেই বদ্ধ ঘরের শৈশব থেকে তিনি কিন্তু নিজের সেই ইচ্ছে ডানাকে মেলে দিয়েছিলেন আকাশের। তিনি প্রকৃতির মধ্যে নিজের শৈশবকে আবার খুঁজে পেয়েছিলেন যখন তার ষাটোর্ধ্ব, এবং শিশুদের তিনি অত্যন্ত ভালোবাসতেন। আমরা প্রত্যেকটি যদি রবীন্দ্রনাথের জীবনী যখন আমরা দেখি বা চর্চা করি, তখন দেখি রবীন্দ্রনাথ শিশুদের প্রতি কতটা আন্তরিক ছিলেন, কতটা স্নেহশীল ছিলেন। খুব ভালোবাসতেন রবীন্দ্রনাথ প্রত্যেকটি শিশুকে। আজকে যে তথ্য আমরা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম, শ্রদ্ধেয় পার্থজিৎ গঙ্গোপাধ্যায়ের তথ্য নিয়ে এগোচ্ছি। একদিনের ঘটনা বলেই, আজকে বৈশাখে গরমের মধ্যে আমরা বসে আছি, কিন্তু সেই দিনটা ছিল বৃষ্টি ভেজা একটি বর্ষার রাত। এই বৃষ্টি ভেজা বর্ষার রাতে তখন হেমলতা দেবী শান্তিনিকেতনে বসবাস করতেন। তার স্বামী মারা যাওয়ার পরে শান্তিনিকেতনে তিনি একেবারেই স্থায়ীভাবে বসবাস করা শুরু করলেন। হঠাৎ করে মাঝরাতে ঘুম ভেঙে গেল হেমলতা দেবীর। তিনি আওয়াজ পেয়ে বাইরে ছুটে বেরিয়ে এলেন দালানে। কি দেখলেন তিনি? আর ওই সময়টা বলে দেই, ওই সময় রবীন্দ্রনাথের খ্যাতি কিন্তু একদম আকাশচুম্বী। তিনি ইতিমধ্যেই বিশ্বকবির শিরোপা পেয়ে গেছেন। সেই বিশ্ববন্দিত কবি হেমলতা দেবী দেখলেন যে বৃষ্টি ভেজা রাতে বৃষ্টি মাথায় করে কবি কোথায় যেন মধ্যরাতে যাচ্ছেন। উনি তো অবাক হয়ে গেলেন, ওনার তো বাকরুদ্ধ হয়ে গেলেন উনি, যে যাচ্ছেন কোথায় মধ্যরাতে গুরুদেব। আসলে তৎকালীন শান্তিনিকেতনের সঙ্গে বর্তমানের শান্তিনিকেতনের পরিবেশে তুলনা করা একেবারেই যায় না। তার কারণ হচ্ছে, তৎকালীন শান্তিনিকেতনে যে ছাত্রাবাস ছিল, সেই ছাত্রাবাসের ঘরের উপরে আপনারা অনেকেই জানেন খড়ের ছাউনি ছিল। ফলে স্বাভাবিকভাবেই সেই খড়ের ছাউনির খড় গলে বৃষ্টির জল একেবারেই স্বাভাবিকভাবেই ঢুকে যেত ঘরের মধ্যে, জল থই থই হয়ে যেত ঘর, ছাত্রদের কষ্ট হতো। তাই রবীন্দ্রনাথ যখন এই মধ্যরাতে বৃষ্টি মাথায় নিয়ে যাচ্ছিলেন ওই ছাত্রাবাসের দিকে, তখন শান্তিনিকেতনের এই পার ওপার পুরো তোলপাড় করছে এলোপাথারি হাওয়া, ঝোড়ো হাওয়া। আর সেই বেসামাল ছাতা কোনো রকমভাবে সামাল দিয়ে মাথায় নিয়ে রবীন্দ্রনাথ ছুটেছেন সেই ছাত্রাবাসের দিকে। হোক না অন্যের সন্তান, কিন্তু উনি নিজের সন্তানের থেকেও সেই সন্তানদের খুব ভালোবাসতেন। তিনি গিয়েছিলেন ছুটে দেখতে যে ওই ঝোড়ো হাওয়া এবং ওই বৃষ্টিতে যাতে খড়ের একদম ছাউনি গলে জল ঘরের মধ্যে না ঢোকে, শিশুদের কষ্ট না হয়, তাতে ঠান্ডা না লেগে যায়। তাই কবি চূড়ান্ত আন্তরিক হয়ে পিতার মতো কাজ করলেন। তিনি ছুটে গেলেন সেখানে এবং ব্যবস্থা করে এলেন কোনোভাবে জল যাতে ঘরের মধ্যে না ঢোকে।
হেমলতা দেবী যখন ফিরছেন রবীন্দ্রনাথ, তিনি দালানে তখনও দাঁড়িয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন। ইনিই বিশ্ববন্দিত কবি, ইনিই ছুটেছেন মধ্যরাতে বৃষ্টি ভেজা এই রাতে মাথায় বৃষ্টি নিয়ে, শুধু ছোট্ট ছোট্ট ছাত্রদের ভালো রাখার জন্য। আসবো, শুধু এটা একটি উদাহরণ, একাধিক উদাহরণ কবির রয়েছে শিশুকে ভালোবাসার ক্ষেত্রে। তোমার কথার সঙ্গে রেশ টেনে, যেহেতু একটু বৃষ্টিতে ভেজার একটা ইচ্ছে, আর তাছাড়া তুমি এখন বৃষ্টিতে আমাদের একটু ভেজালেও, তাই যদি একটুখানি কালবৈশাখী আমরা গানে গানেই খুঁজে পাই দর্শকদের জন্য। ওই যে ঝড়ের মেঘে কোলে বৃষ্টি আসে, মুক্ত কেশে আঁচল খানি দোলে দোলে দোলে। ওই যে ঝড়ের মেঘে কোলে বৃষ্টি আসে, মুক্ত কেশে আঁচল খানি দোলে দোলে দোলে। ওই যে ঝড়ের মেঘে। ওরে গানের তালে তালে আমে যাবে, শিরীষ শালে নাচন লাগে, পাতায় পাতায় আকুল কল্লোলে কল্লোলে কল্লোলে। ওই যে ঝড়ের মেঘে কোলে বৃষ্টি আসে, মুক্ত কেশে আঁচল খানি দোলে দোলে দোলে। ওই যে ঝড়ের মেঘে। আমার দুই আঁখি ওই সুরে যায় হারিয়ে, সজল ধারায় ওই ছায়াময় দূরে দূরে দূরে। আমার দুই আঁখি ওই সুরে যায় হারিয়ে, সজল ধারায় ওই ছায়াময় দূরে দূরে দূরে। ভিজে হাওয়ায় থেকে থেকে কোন সাথী মোর যায় যে ডেকে, একলা দিনের বুকের ভিতর ব্যথার তুফান তোলে তোলে তোলে। ওই যে ঝড়ের মেঘে কোলে বৃষ্টি আসে, মুক্ত কেশে আঁচল খানি দোলে দোলে দোলে। ওই যে ঝড়ের মেঘে। সত্যি আমরাও আবার একটু ভিজলাম, যদিও ঝড় এখন আমাদের তো কালবৈশাখী রাস্তা ভুলে গেছে,
যাই হোক, আমরা চলে আসবো আমাদের প্রসঙ্গে। রবীন্দ্রনাথ পরতে পরতে প্রমাণ রেখেছে তিনি শিশুদের কত ভালোবাসতেন, কত স্নেহ করতেন। শান্তিনিকেতনে ব্রহ্মচর্য বিদ্যালয়ের যে আশ্রমের যিনি শিক্ষকতা করতেন তার নাম ছিল ভূপেন্দ্রনাথ সান্যাল। তো এই ভূপেন্দ্রনাথ সান্যাল শুধু শিক্ষকতা করতেন তাই নয়, তার পাশাপাশি ওই আশ্রমের ছাত্রদের দেখভালের দায়িত্ব কিন্তু তাঁর উপর ছিল। 1904 সালের 23শে নভেম্বর এই সময়ে রবীন্দ্রনাথ ভূপেন্দ্রনাথ সান্যালকে একটি চিঠি লিখলেন। সে চিঠির কিছু অংশ আপনাদের কাছে পাঠ করে শোনাচ্ছি। রবীন্দ্রনাথ লিখলেন, তীব্র শীতের হাওয়া বইতে আরম্ভ করেছে। এই সময় ছেলেদের স্বাস্থ্যের প্রতি সতর্ক হবেন। স্নানের সময় আপনারা কেউ উপস্থিত থেকে এটাই দেখবেন যে জল ঢালতে তেল মাখতে কেউ যেন অনাবশ্যক দেরি না করে। তেলটা খোলা হাওয়ায় না মেখে ঘরে মাখলেই ভালো হয়। সেই সময় যেন কেউ গায়ে তেলটা ভালো করে ঘষে দিতে পারে, তাতে শরীরটা গরম হবে। এমন করে গা ঘষা আবশ্যক যাতে শরীরে উত্তাপ সঞ্চার হয়। আর উপাসনা বস্ত্রের সঙ্গে গরম কাপড় পরা অত্যাবশ্যক। স্নানের পর কোনো রকমেই ঠান্ডা লাগানো হিতকর নয়। সত্য বলবেন, সব ছেলেকেই সকালে ঘর থেকে বার করে 5 মিনিটের মতো ব্রিদিং এক্সারসাইজ করানো আবশ্যক। এর থেকে কাশির আশঙ্কা কমে। ছেলেদের সর্দি হলে পায়ের তলায় গরম সর্ষের তেল মাখানো উচিত। চিন্তা করুন, একজন আকাশচুম্বী সার্থকতা সফলতার শীর্ষে বিশ্ববন্দিত কবি, তিনি নাকি বলছেন চিঠি দিয়ে যে ওই ছাত্রদের যাতে সর্দি না লাগে, ঠান্ডা না লাগে, কি কি উপায় অবলম্বন করলে ঠান্ডা থেকে ছাত্ররা বাঁচতে পারে সেটি তিনি চিঠিতে লিখলেন। তিনি সত্যিই পিতা সম ছিলেন প্রত্যেকটি শিশুর ক্ষেত্রে। আজকে শিশুদের ক্ষেত্রে এটা সবথেকে বড় উদাহরণ। সুপ্রভাত, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার, আমি শুভব্রত ব্যানার্জি বলছি জামশেদপুর থেকে। আচ্ছা বলুন, কেমন লাগছে অনুষ্ঠান? নমস্কার, শুভব্রত ব্যানার্জি বলছি, প্রবাসী বাঙালি। অনুষ্ঠান কেমন লাগছে আপনার? অনুষ্ঠান বিষয় তো মানে কিছু আমি কি যে বলবো, এত ভালো লাগছে অনুষ্ঠান, সব থেকে ভালো লাগছে। আচ্ছা দাদা, একটা কথা বলি, আপনি টিভির আওয়াজটাকে না একটু কমিয়ে দিন, মানে অনেকটা কমিয়ে দিন, আর একটা ফিডব্যাক আসছে। হ্যাঁ একদম, বলুন। হ্যাঁ, আমরা প্রবাসী বাঙালি হয়ে নিয়ে খুব মানে গর্বিত যে মানে আমরা বাংলা ভাষাটাকে এত ভালো সিটিভিএনে দেখতে পাচ্ছি। আর এই কবিগুরু রবীন্দ্রনাথের এই বৈশাখ মাসে, রবি মাসে যে এত সুন্দর একটা মানে গানের অনুষ্ঠান হচ্ছে সকাল থেকে উঠে নিয়ে, আমার মানে খুবই ভালো লাগছে। আমি আপনাদের কাছে একটাই অনুরোধ, যদি আগুনের পরশমণি গানটা একটু আমাকে শোনানো যায় তাহলে আমি খুব মানে খুশি হব। এই গানটার আমার খুব মানে ভাল লাগে শুনতে। আচ্ছা, আপনি সঙ্গে থাকুন, আমি চেষ্টা করব। আর তারপরে যিনি সঙ্গীত দিদি গান করছেন তাকে তো আমার খুবই নমস্কার, পিয়ালি। অনেক ধন্যবাদ দাদা, আপনি আমাদের প্রবাসী বাঙালি একজন বন্ধু ফোন করলেন। এবং আপনাকে একটা কথা বলি, শুধুমাত্র রবি মাস, বৈশাখ মাস তার জন্মমাস বলেই আমরা এই রবি মাস পালন করছি প্রতিদিনের রবীন্দ্রনাথে, তা নয়। আমাদের কাছে প্রতিটা দিন রবির দিন, প্রতিটা মাস রবির মাস, এবং প্রতিটা বছর রবির বছর। তাই আমরা দীর্ঘ 18 বছর ধরে সার্থকতার সঙ্গে প্রতিদিনের রবীন্দ্রনাথ এই অনুষ্ঠানটিকে, এই সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানটিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আপনাদের সত্যি ভালোবাসা আমাদের কাছে একান্ত কাম্য, এবং এইভাবে আপনারা যখন এগিয়ে আসেন ভালো লাগে। আরেকটি কথাও বলি, আপনাদের ভালোবাসারকে পাথেয় করে এবার থেকে অনেকেই চাহিদা করেছিলেন, যাদের যাদের বাড়িতে দেশ টিভি মাধ্যম দিয়ে যারা চ্যানেলস দেখেন তাদের জন্য সুখবর। এবার থেকে টাটা স্কাইতে ডিশে আপনারা দেখতে পাবেন সিটিভিএন চ্যানেলকে, আপনাদের প্রিয় চ্যানেলকে, এবং আপনাদের এই প্রিয় অনুষ্ঠানকে, প্রতিদিনের রবীন্দ্রনাথকে অবশ্যই 858 নম্বরে 858। এবার থেকে আবারও বলি, টাটা স্কাইতে, ডিশ টিভিতে 858 নম্বরে আপনাদের প্রিয় চ্যানেল সিটিভিএনকে আপনারা দেখতে পাবেন। যাই হোক, আমরা আবারও আমাদের শিশুসুলভ পথচলা শুরু করি। আমাদের তো হারিয়ে গেছে সেটা, পিয়ালি। এবারে তথ্যের কিছু গান, মানে একদম যে তথ্যমূলক সেটা হবে না, তবুও যেহেতু ছোটদেরকে নিয়েই কবির ভাবনা চিন্তা এবং সেই দৃষ্টিভঙ্গিটাই আজকে আছে, তো এই যে গানটা এখন নিয়ে এসেছি এটা বিচিত্র পর্যায়ের একটা গান।
কিন্তু গানটার মধ্যে প্রথম থেকেই কোথাও যেন একটা শিষ্টাচার কবি শেখাতে চান, এবং যেটা আমার মনে হয় শুধু ছোটদের নয়, যদিও আমরা এটা ছোটদেরকেই শেখাই, মানে মূলত আমরা ছোটদেরকে এটা ভীষণভাবে বোঝাই শেখাই, কিন্তু ছোটদেরকে শেখাই কেন, যাতে তারা বড় হয়ে এটাকে পালন করেন। তো আমার মনে হয় বড়দেরকেই বেশি করে শেখালেই বোধহয় ছোটরা সেটা সংক্রামিত হবে। যাই হোক, তো আমি চেষ্টা করছি একটু সেইটা বোঝাবার। মোরা সত্যের পরে মন আজি করিব সমর্পণ, জয় জয় সত্যের জয়। মোরা সত্যের পরে মন আজি করিব সমর্পণ, জয় জয় সত্যের জয়। মোরা বুঝিব সত্য, বুঝিব সত্য, খুঁজিব সত্য ধন, জয় জয় সত্যের জয়। মোরা সত্যের পরে মন আজি করিব সমর্পণ, জয় জয় সত্যের জয়। যদি দুঃখে দহিতে হয় তবু মিথ্যা চিন্তা নয়, যদি দৈন বহিতে হয় তবু মিথ্যা কর্ম নয়, যদি দণ্ড সহিতে হয় তবু মিথ্যা বাক্য নয়, জয় জয় সত্যের জয়। মোরা সত্যের পরে মন আজি করিব সমর্পণ, জয় জয় সত্যের জয়। মোরা মঙ্গল কাজে প্রাণ আজি করিব সকলে দান, জয় জয় মঙ্গলময়। মোরা মঙ্গল কাজে প্রাণ আজি করিব সকলে দান, জয় জয় মঙ্গলময়। মোরা লোভিব পুণ্য, শোভিব পুণ্যে, গাহিব পুণ্য গান, জয় জয় মঙ্গলময়। যদি দুঃখে দহিতে হয় তবু অশুভ চিন্তা নয়, যদি দৈন বহিতে হয় তবু অশুভ কর্ম নয়, যদি দণ্ড সহিতে হয় তবু অশুভ বাক্য নয়, জয় জয় মঙ্গলময়। মোরা মঙ্গল কাজে প্রাণ আজি করিব সকলে দান, জয় জয় মঙ্গলময়। সেই অভয় ব্রহ্ম নাম আজি মোরা সবে লইলাম, যিনি সকল ভয়ের ভয়। সেই অভয় ব্রহ্ম নাম আজি মোরা সবে লইলাম, যিনি সকল ভয়ের ভয়। মোরা করিব নাশক যাহাবার হোক, চলিব ব্রহ্মধাম, জয় জয় ব্রহ্মের জয়। যদি দুঃখে দহিতে হয় তবু নাহি ভয়, নাহি ভয়, যদি দৈন বহিতে হয় তবু নাহি ভয়, নাহি ভয়, যদি মৃত্যু নিকট হয় তবু নাহি ভয়, নাহি ভয়, জয় জয় ব্রহ্মের জয়। মোরা সত্যের পরে মন আজি করিব সমর্পণ, জয় জয় সত্যের জয়। মোরা বুঝিব সত্য, বুঝিব সত্য, খুঁজিব সত্য ধন, জয় জয় সত্যের জয়। মোরা সত্যের পরে মন আজি করিব সমর্পণ, জয় জয় সত্যের জয়, জয় জয় সত্যের জয়, জয় জয় সত্যের জয়। এটা সত্যি আমাদেরই বোঝা উচিত যে সত্যের জয় আমাদের একদম সেই ডঙ্কা বাজিয়ে এগোতে হবে, এবং প্রত্যেকটি মানে আগামী প্রজন্মের জন্য মিথ্যে না বলা, সত্য পথে চলা, অসম বাক্য না বলা, ভয় না পাওয়া। একটি কথা বলি যে তীব্র দাবদাহে মানুষের জীবন জেরবার বীরভূম, আমরা
আবহাওয়া দপ্তরের তরফ থেকে দেখি বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর এই জায়গাগুলিতে অত্যাধিক পরিমাণে, এই জেলাগুলিতে কিন্তু তাপপ্রবাহ বয়। তো আজ বইছে তা নয়, বহু আগের থেকে বীরভূমের তাপমাত্রা অত্যন্ত বেশি এবং খুব শুষ্ক আবহাওয়া। তো বীরভূমে এই গরমে, উষ্ণ আবহাওয়াতে মানুষের যখন তীব্র দাবদাহে জীবন ওষ্ঠাগত, ঠিক তখনই ওই সময় কবির জন্মদিন 25শে বৈশাখের বদলে পয়লা বৈশাখ পালন করে ছুটি দিয়ে দেওয়া হতো বিদ্যালয় এবং আশ্রমকে। শুধু তাই নয়, তীব্র দাবদাহে যেমন মানুষ কষ্ট পাচ্ছিলেন, পাশাপাশি কিন্তু জলকষ্টেও তারা ভুগছিলেন। বাচ্চারাও অনেক কষ্ট পাচ্ছিল জলকষ্টে। রবীন্দ্রনাথকে এই জলকষ্ট খুব মানে মনের থেকে তাই খুব দুঃখ দিয়েছিল, তাই খুব কষ্ট দিয়েছিল। তিনি একদম স্থির করলেন যে তিনি একটি কূপ খনন করবেন, এবং কূপ খননে তিনি এত উৎসাহী ভূমিকা পালন করলেন যা তুলনাবিহীন। আসলে জগৎ পারাবারের তীরে শিশুর মহামেলা, এই মহামেলায় প্রত্যেকটি শিশু যেন তার পরিচিত। প্রতিটি শিশু তাকে চিঠি লিখতেন এবং তিনি সময় করে তাদেরকে উত্তরও দিতেন। আসলে তাদের সঙ্গে রবীন্দ্রনাথের একটি অনবদ্য স্নেহের সম্পর্ক ছিল, যে সম্পর্কে কোনো দিন কখনোই চিড় ধরেনি। এই সম্পর্ক নিয়েই একটি গানে পিয়ারের। দেখো, রবীন্দ্রনাথ তো ভীষণ কল্পনা করতে ভালোবাসতেন, এবং এই কল্পনার শক্তিকে কাজে লাগাতে ছোটদেরও বলতেন। এবং এই কল্পনার শক্তিটা যদি কেউ কাজে লাগায়, তবেই তার পরিণত জীবনটা আরও অনেক বেশি সম্পূর্ণ হয়। আমি তো তাই মনে করি। একটা কবিতা একটুখানি আমি বলে তারপরে গানে চলে যাব। আমার মা না হয়ে তুমি আরও কারো মা হলে, ভাবছো তোমায় চিনতেম না, যেতেম না ওই কোলে। মজা আরও হতো ভারী, দু জায়গায় থাকতো বাড়ি। আমি থাকতেম এই গাঁয়েতে, তুমি পাড়ের গায়ে। এইখানেতেই দিনের বেলা যা কিছু সব হতো খেলা। দিন ফুরলেই তোমার কাছে পেরিয়ে যেতেম নাই। হঠাৎ এসে পিছন দিকে আমি বলতেম, বল দেখি কে। তুমি ভাবতে চেনার মতো, চিনি নে তো তবু। তখন করলে ঝাঁপিয়ে পড়ে আমি বলতেম গলা ধরে, আমায় তোমার চিনতেই হবে, আমি তোমার অবু। অসাধারণ, ভীষণ সুন্দর। এবং এই রূপকথার ভাবনাতে কবি ছোটদেরকেও ভাসিয়েছেন। কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে মিলে দিলেন গানের সুরের এই ডানা। মনে মনে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে মিলে দিলেন গানের সুরের এই ডানা। মনে মনে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে। বান্দারের পাথার পেরোয় রূপকথার, পথ ভুলে যায় দূর পারে সেই চুপ কথা। বান্দারের পাথার পেরোয় রূপকথার, পথ ভুলে যায় দূর পারে সেই চুপ কথা। পারুল বনের চম্পারে মোর হয়ে জানা, মনে মনে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা। মনে মনে মিলে দিলেন গানের সুরের এই ডানা। মনে মনে সূর্য যখন আসতে পরে ঢুলি, মেঘে মেঘে আকাশ কুসুম তুলি। সূর্য যখন আসতে পরে ঢুলি, মেঘে মেঘে আকাশ কুসুম তুলি। সাত সাগরের ফেনায় ফেনায় মিশে যাই ভেসে দূর দিশে। সাত সাগরের ফেনায় ফেনায় মিশে যাই ভেসে দূর দিশে। হরির দেশের বন্ধ দুয়ার দিহানা। মনে মনে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা। মনে মনে মিলে দিলেম গানের সুরের এই
যখন হস্তে পরে ঢুলি, মেঘে মেঘে আকাশ কুসুম তুলি। সূর্য যখন অস্তে পরে ঢুলি, মেঘে মেঘে আকাশ কুসুম তুলি। সাত সাগরের ফেনায় ফেনায় মিশে যাই মিশে দূর দিশে। সাত সাগরের ফেনায় ফেনায় মিশে যাই মিশে দূর দিশে। পরীর দেশের বন্ধ দুয়ার দিহানা মনে মনে। কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে। মেলে দিলেম গানের সুরের এই ডানা মনে মনে। কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে। মেলে দিলেম গানের সুরের এই ডানা মনে মনে। সত্যি এই গান শুনলে আমাদেরও কিন্তু মনে হয় পিয়ালি যে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে। আসলে মেলে দিলেম গানের সুরে এই ডানা, সত্যি তাই। আসলে কবিতা এভাবে কখনো কোনো কবিতা বা গান লেখেননি যে এটা ছোটদেরই জন্য। তো আমার মনে হয়, আমার খুব ব্যক্তিগত একটা ধারণা, যে আমরা যেগুলোকে ছোটদেরকে শেখাই সেগুলো সবার আগে বড়দেরকে বেশি করে শেখানো একদমই উচিত। তাই। এবং তাদের যদি তার মনের বিকাশ ঘটে, সেটা নিশ্চয়ই ছোটদের মনে প্রবাহিত হবেই, এবং ওই বড়দের দেখেই ছোটরাও শিখবে। এবং এই চিন্তাভাবনাতেই রবীন্দ্রনাথ কিন্তু শিশুদের ধীরে ধীরে গড়ে তোলার প্রচেষ্টা করেছিলেন। তার শান্তিনিকেতনের চিন্তাভাবনা এই মুক্ত পরিবেশে প্রকৃতির কোলে, এটা কিন্তু এর অন্যতম একটা দিক আমরা বলতে পারি। এবং আজকে এই শিশু সুলভ মনকে কবি ছড়িয়ে দিয়েছিলেন খুব সহজভাবে। সহজ পাঠেও আমরা তাকে পাই, যাতে খুব সহজে শিক্ষা গ্রহণ করতে পারে শিশুরা, খুব সহজে প্রকৃতিকে ভালোবাসতে পারে শিশুরা, এবং তার দিকে কড়া নজর ছিল তার। এই প্রসঙ্গে একটি কথা বলি, যেমন শান্তিনিকেতনের ছাত্রাবাসের ছাত্ররা তার মানে নিজের সন্তানের থেকেও আরও বেশি আপন ছিল। এবার একটু ওনার সন্তানের প্রসঙ্গে আসি। রবীন্দ্রনাথের ছোট ছেলে সোমেন্দ্রনাথ ঠাকুর। সোমেন্দ্রনাথ ঠাকুর তার ছোটবেলায় তাকে দেখে তার স্বভাব, তার চেহারার মধ্যে রবীন্দ্রনাথ নিজের বালক বয়সকে খুঁজে পেতেন এবং খুব আদর করে, যেমন রবীন্দ্রনাথকে সকলে রবি ঠাকুর বলতেন, তিনি আদর করে সোমেন্দ্রনাথকে সমী ঠাকুর বলতেন। 7 বছর বয়সেই সোমেন্দ্রনাথের পর্যবেক্ষণ ক্ষমতা তুখর ছিল। তার চারপাশের যে পরিবেশ তার প্রতি সজাগ এবং সচেতন দৃষ্টিভঙ্গি তার ছিল। একদিন শান্তিনিকেতন থেকে সোমেন্দ্রনাথ তার পিতাকে চিঠি লিখলেন। সে চিঠিটি ভারী সুন্দর। তিনি লিখলেন, দিদিমার বাগানে এখন কিছু তরকারি হয়নি, গোলাপ গাছে গোলাপ ফুল এখনো ফোটেনি, কদম ফুলও ফোটেনি, খালি বকুল ফুল ফুটেছে। মাত্র 11 বছর বয়স। এই 11 বছরেই প্রাণ কেড়ে নিল ঈশ্বর সোমেন্দ্রনাথের। সোমেন্দ্রনাথ তার বন্ধুর মামার বাড়ি মুঙ্গেরে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। সোমেন্দ্রনাথ অসুস্থ শুনে তড়িঘড়ি রবীন্দ্রনাথ ছুটে যান মুঙ্গেরে, কিন্তু তার যাওয়াই সার। রবীন্দ্রনাথ ফেরেন খালি হাতে, শূন্য হাতে। ফেরার সময় ট্রেনে জানলা দিয়ে যখন সুদূর আকাশ প্রাণে তাকিয়ে রবীন্দ্রনাথ দেখেন জ্যোৎস্নার আলো আকাশে বয়ে যাচ্ছে ঢেউয়ের মতো। প্রকৃতির কোথাও কোনো জায়গায় কোনো অংশে আলোর কম নেই, কমতি নেই, শুধু নেই সমী। আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, আজ বসন্তের এই মাথা
ধুতে হবে মুছতে হবে মোরে আমার ঘর বহু যতন করে ধুতে হবে মুছতে হবে মোরে আমারে যে জাগতে হবে কি জানি সে আসবে কবে যদি আমায় পরে তাহার মনে বসন্তের এই মাতাল সমীরণে আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে আজ বসন্তের এই মাতাল সমীরণে আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে রবীন্দ্রনাথ সন্তান শোক অনেক পেয়েছিলেন, আমরা তার মধ্যে থেকে অন্যতম সমীন্দ্রনাথের মৃত্যুর প্রসঙ্গ তুলে আনলাম। একটু মনটা ভারাক্রান্ত হলো অবশ্যই। রবীন্দ্রনাথই ভারাক্রান্ত মন থেকে আমাদের বেরিয়ে আসার রাস্তা তৈরি করেছেন, বেরিয়ে আসার মানসিক জোর তৈরি করেছেন। রবীন্দ্রনাথ নিজে স্বয়ং রবীন্দ্রনাথ সেই আনন্দকে ভাগ করে নিয়েছেন ছোট্ট ছোট্ট শিশুদের মধ্যে। বিশেষ শিশুদের তার এত পছন্দ, এত ভালো লাগতো তাদের, যে তিনি উজাড় করে দিয়েছেন তার ভালোবাসা শিশুদের প্রতি। সুপ্রভাত, কে রয়েছেন? হ্যালো, নমস্কার সুপ্রভাত। হ্যাঁ নমস্কার দিদি ভাই। কে বলছেন? আমি তাপস ভট্টাচার্য বলছিলাম চন্দননগর থেকে। বলুন দাদা। এইমাত্র আপনার কথাই শুনলাম রবীন্দ্রনাথ ঠাকুর মুঙ্গেরের ব্যাপারে একটা কিছু বললেন। হ্যাঁ, মুঙ্গের অ্যাকচুয়ালি মুঙ্গের শহরটা হচ্ছে বিহারের মানে একটা তার আগে নামতে হয় তাকে জামালপুর শহরে। জামালপুর একটি রেলওয়ে শহর। ওকে, আমরা সেখানে 5 পুরুষ দূরে বসবাস করেছিলাম, 5 পুরুষ। আচ্ছা। এবং জামালপুর থেকেই একটা ব্রাঞ্চ লাইন গেছে মুঙ্গের। মুঙ্গের একটি ঐতিহাসিক শহর, সেটা হচ্ছে মীর কাসিমের। সেখানে মীর কাসিমের সমস্ত কিছু জিনিস ধরা আছে। ওখানে বড় বড় অনেক ফোর্ট আছে, অনেক কিছু নানা রকম আছে। রবীন্দ্রনাথেরও অনেক কিছু জিনিস পাওয়া যায়। আমরা সেখানে 5 পুরুষ কাটিয়ে, জামালপুর কাটিয়ে এখন বেঙ্গলে ঢুকেছি। 1862 সালে জামালপুর কারখানা স্থাপিত হয়। তখন কিছু বাঙালি ওখানে চাকরি করতে যায়। সেই থেকে আমাদের মানে ফোর ফাদার্স ওখানে ছিল। আমি রবীন্দ্রসঙ্গীত আমার প্রাণ, আমার সবকিছু। আমি দিদিকে একটি বলি, শিল্পীকে, দিদি আমার নমস্কার নেবেন। নমস্কার। শুভ নববর্ষ। আমি অনেক কিছু একটু জামালপুর বা মুঙ্গেরের ব্যাপারে বললাম। একটা গান শুনতে চাইছি, সেটা হচ্ছে তুমি কি কেবলই ছবি। এই গানটা যদি শোনান খুশি হব। নমস্কার জানিয়ে রাখলাম। অনেক অনেক ধন্যবাদ। মুঙ্গের সম্বন্ধ আমরা আপনার কাছ থেকে শুনলাম। একেবারেই সত্যি কথা, মুঙ্গেরের একটি ঐতিহাসিক গুরুত্ব রয়েছে, আমরা প্রত্যেকেই জানি। তবে সবথেকে আনন্দ কী লাগে বলুন তো, যখন আপনারা আমাদের এই তথ্যের সঙ্গে আরও সুন্দরভাবে সংযোজন করেন। আমি সবসময় এটি বলে থাকি, এটা কি হয়, আমাদের তথ্যকে আরও সুন্দর, আরও মানে সাবলীলভাবে আপনাদের সামনে পরিবেশন করা বা আগামী প্রজন্মের সামনে তুলে ধরার একটা প্রচেষ্টা আমরা চালাতে পারি। তার জন্য সত্যি আপনাদের সহযোগিতা না থাকলে আমরা সেভাবে এগোতে পারি না। আপনাদের আরও একবার জানিয়ে দিই যে এখন থেকে আপনাদের ভালোবাসায়, আপনাদের চাহিদায় সিটিভিএন প্লাস, আপনাদের এই প্রিয় চ্যানেলটি আপনারা ডিশ টিভিতে দেখতে পাবেন। টাটা স্কাইতে সিটিভিএন প্লাস দেখতে পাবেন আপনারা 858 নম্বরে, 858 এই নম্বরে আপনারা টাটা স্কাইতে এবার থেকে সিটিভিএন প্লাস আপনি প্রিয় চ্যানেলটি আপনারা দেখতে পাবেন। আর যে প্রসঙ্গে ছিলাম আমি পিয়ালি, সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথ শিশুদের ভালোবাসতেন, শুধু তা নয়, আমরা অনেককে দেখি আমরাও শিশুদের ভালোবাসি, কিন্তু তিনি ভালোবাসতেন না, তার ভালোবাসাটা অদ্ভুতভাবে প্রকাশও পেত। একটা ছোট্ট চিঠিতে যেমন বললাম যে শীতকালে বাচ্চাদের কিভাবে রাখা উচিত, যেমন আমাদের বাবা মারা করেছেন বা ঠাকুমা দিদিমারা করেছেন, রবীন্দ্রনাথ কিন্তু সেই ছাত্রাবাসে, মানে আমরা যেটাকে বলি হস্টেল লাইফে আমরা অনেকে বাবা মারা
সন্তানদের ভয় দেখায় যে খবরদার তুমি যদি দুষ্টুমি করো তোমাকে কিন্তু হস্টেলে পাঠিয়ে দেবো। অর্থাৎ সেই হস্টেলটা তাদের কাছে একটা অদ্ভুতভাবে কেন কারাবাসের মতো। তো রবীন্দ্রনাথ সেই চিন্তাকে, মানে সেই কারাবাস চিন্তাকে অদ্ভুত একটা মুক্ত মানসিকতায় নিয়ে এসেছিলেন। শান্তিনিকেতনের এই মুক্ত পরিবেশের মধ্যে পড়াশুনো এবং ছাত্রাবাসে, সেখানে কত সুন্দর পরিবেশে ছাত্রদের তৈরি করা যায়, তাদের মনের বিকাশ ঘটানো যায়। এটা শুধুমাত্রই এটা সম্ভব হয়েছিল রবীন্দ্রনাথের শিশুর প্রতি আকর্ষণ, তাদের প্রতি ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা। এই মায়া মমতা শব্দটি আমার বলা অত্যন্ত জরুরি। পিতৃসুলভ আচরণ প্রত্যেকটি ছাত্রের ক্ষেত্রে রবীন্দ্রনাথের ছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটি গানে পিয়ালি আমরা চলে যাই, পরে পরবর্তী প্রসঙ্গে যাব, কারণ পরবর্তী প্রসঙ্গটা একটু বলে নেই, একটু মজার প্রসঙ্গ রয়েছে। কারণ রবীন্দ্রনাথ সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে যেমন তার মানে সাবলীল বিচরণ ছিল, এটা একটা মজার প্রসঙ্গে আসবো, তার আগে একটি গান। দেখো, যেহেতু তুমি মজার প্রসঙ্গ বলে, তাই গানটা তুলে রাখলাম, একটু পরে শোনাবো মজার গানটা। কিন্তু যেটা ওই যে রবীন্দ্রনাথকে সকলের যে একটা ভালোবাসার জায়গা, কারণ তারা সকলেই এই ফিরে আসতে চাইতেন শান্তিনিকেতনে। কারণ কবিগুরু আসলে একটা অন্য ধরনের মানুষ তো ছিলেন, ছোট থেকে বড় সকলের সাথে যে সমানভাবে মিশতেন। আমার এই গানটা আমি আগেও একবার দুবার করেছি, তার কারণটা আমি সঞ্চারীটাকেই বেশি উল্লেখ করি, সেটা পরে বলি, আগে গানটা গাই। আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, আমরা যা খুশি তাই করি, তবু তার খুশিতেই চড়ি। আমরা যা খুশি তাই করি, তবু তার খুশিতেই চড়ি। আমরা নই বাধা, নই দাসের রাজার ত্রাসের দাসত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা। রাজা সবারে দেন মান, সে মান আপনি ফিরে পান। রাজা সবারে দেন মান, সে মান আপনি ফিরে পান। মোদের খাটো করে রাখেনি কেউ কোনো অসত্যে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, রাজা সবারে দেন মান, সে মান আপনি ফিরে পান। রাজা সবারে দেন মান, সে মান আপনি ফিরে পান। মোদের খাটো করে রাখেনি কেউ কোনো অসত্যে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, আমরা চলবো আপন মতে, শেষে মিলব তারি পথে। আমরা চলবো আপন মতে, শেষে মিলব তারি পথে। মোরা মরব না কেউ বিফলতার সমাবর্তে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা। একদম সত্যি পিয়ালি, বিষয়টা হচ্ছে আমরা সবাই রাজা। রবীন্দ্রনাথ গানটি লিখেছিলেন যে চিন্তাভাবনা থেকে, বর্তমানে আমরা তার চিন্তাভাবনা পরিবর্তন ঘটিয়ে দিয়েছি, মানে আমরা অন্যরকম ভাবে তাকে মানে পরিবেশন করি আর কি। একদম। দেখো, এটা তো স্বদেশ পর্যায়ের গান, আমরা ছোটদেরকেই সব থেকে বেশি শেখাই। প্রথম দিকের গান মানে সারা জীবন আমরা সবাই রাজা, কিন্তু এত বড় একটা সত্যি এর মধ্যে লুকিয়ে, যে রাজা সবারই দেন মান, সে মান আপনি ফিরে পান। এটা রবীন্দ্রনাথের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট একটা লাইন, যে উনি সকলকে সমান সম্মান দিতেন বলেই নিজে ওই রকমভাবে সারা বিশ্ববাসীর কাছে সমান সম্মান পেয়েছেন। এবং
আমি নিজে খুব ছোটদের সাথে কাজ করি এবং আজকে আমার বলতে খুব ইচ্ছে করছে, যেহেতু ছোটদের বিষয়, সেটা হচ্ছে আমি একটা এনজিওর সাথে কাজ করেছিলাম যারা ছোটদেরকে নিয়েই কাজ করে, একটা নাটকের সংস্থা বেশ কিছুদিন, এবং তারা সমস্ত কলকাতার ভালো ভালো স্কুলগুলোতে গিয়ে একটা গ্রুমিংয়ের ক্লাস করে। এবং আমি দেখেছি তাদের সাথে বহুদিন কাজ করে যে যদি আমি যে কথাটা খুব মিষ্টি করে তাদেরকে খুব দায়িত্ব দিয়ে বলি যে এটা তোমার দায়িত্ব, তোমায় করতে হবে, তাহলে তারা এত যত্ন করে সেটা করে। আমার মনে হয় প্রত্যেকটা ছোট হলেও তাদের একটা নিজস্ব সম্মান আছে, যেটা আমরা দিই না, যেটা কবিগুরু আমাদের শেখাতে চেয়েছেন। আমরা বড়রা বড্ড তাদের শাসন করি। একদম তাই, কবিগুরু যা বলতে চেয়েছেন, যা শেখাতে চেয়েছেন, আমরা সবাই রাজা গানের মধ্যে দিয়ে তিনি উজাড় করে দিয়েছেন আগামী চিন্তা ভাবনাকে, কিন্তু আমরা সেটাকে সেভাবে গ্রহণ করিনি, এটা আমাদের দুর্ভাগ্য। এবার সেই প্রসঙ্গে আসছি। ইন্দিরা দেবী, ইন্দিরা দেবীর দাদা ছিলেন সুরেন্দ্রনাথ, পিঠোপিঠি ভাই বোন ছিলেন, এই 1 বছরের ছোট বড় ছিলেন এবং সুরেন্দ্রনাথ। সুরেন্দ্রনাথকেও রবীন্দ্রনাথ খুব স্নেহ করতেন। তার আগে একটি কথা বলে দেই, এই যে পিয়ালি একটা সুন্দর প্রসঙ্গ বলেছে একটু আগে, যে রবীন্দ্রনাথ কিন্তু সেই বাচ্চাদের ভালোবাসা, শুধুমাত্র ভালোবাসলাম আমি একজন পিতা সুলভ মানসিকতা নিয়ে তা নয়, বাচ্চাদের মতো হয়ে ভালোবাসতেন রবীন্দ্রনাথ, শিশুদের কাছে নেমে যেতেন, সেই বয়সে চলে যেতেন। ফলে কি হতো, ওই যে চিঠি লিখতো শিশুরা, একজন বিশ্ববন্দিত কবিকে শিশুরা চিঠি লিখছেন, বা তাদের কাছে তো মানে বন্ধু, এরকম একটা ব্যাপার রবীন্দ্রনাথ সেই জায়গাটা করেছিলেন। তো এই সুরেন্দ্রনাথকেও রবীন্দ্রনাথ খুব স্নেহ করতেন এবং একটা অদ্ভুত মধুর সম্পর্ক ছিল। সুরেন্দ্রনাথ মাঝে মধ্যে রবীন্দ্রনাথকে চিঠি লিখতেন, এবং সেই চিঠি কখনো সংস্কৃতে লিখতেন, কখনো দেবনাগরী অক্ষরে লিখতেন। রবীন্দ্রনাথ খুব ভালোভাবে সেই চিঠিকে কিন্তু গ্রহণ করতেন। সেই পত্রের আবার উত্তরও রবীন্দ্রনাথ দিয়েছিলেন। রবীন্দ্রনাথকে আমরা বিভিন্নভাবে পেয়েছি, আজকে একটা অন্যভাবে তাকে পাই একটা অন্য প্রসঙ্গে গিয়ে। রবীন্দ্রনাথ সুরেন্দ্রনাথের চিঠির উত্তর হিন্দিতে লিখলেন। হিন্দিতে উনি খুব সুন্দর একটি মানে ছড়ার মতো করে একটি কবিতা লিখলেন। সে কবিতাটা আমি একটু পড়ার চেষ্টা করছি, ভারী মিষ্টি কিন্তু খুব মজার। রবীন্দ্রনাথ লিখছেন, কলকাতা মে চলা গयो রে সুরেন বাবু মেরা, सुरेन बाबू आसल बाबू सकल बाबू का सेरा, खुरा सांप को काय को नहीं पतिया भेजो बच्चा, महीना भर कुछ खबर मिले ना ये तो नहीं अच्छा, तुम छरा कोई समझे ना तो हमारा अधूरा अवस्था, बहिन तेरी बह मेरी, बहिन तेरी बहू मेरी खिलखिल करके हंसता, चिट्ठी लिखियो माँ के दियो बहुत बहुत सलाम, আজকের মতো তবে বাবা বিদায় হোকে গেলাম। রবীন্দ্রনাথ ভারী মিষ্টি করে, মানে হিন্দিটা দেখো অনেকটা ভোজপুরি ধরন বলো বা একেবারেই সেই মানে সেই স্তরে নিজের মতো একটা নিজের মতো করে, যেহেতু সুরেন্দ্রনাথকে উনি খুব স্নেহ করতেন, আর সুরেন্দ্রনাথ যেহেতু সংস্কৃত বা দেবনাগরী অক্ষরে ওনাকে চিঠি লিখতেন, উনি একটা ভারী মিষ্টি করে একটা হিন্দিতে ওনার মতো করে তার উত্তর দিয়েছিলেন, যেটা সত্যি আমাদের কাছে এখনো স্মরণীয়। একটা মজার গানেই যাই, যেহেতু মজার আলোচনাই হচ্ছে। একদমই অন্য একটা গান, এটা ছোটদের জন্যই করা। জানি না আমার গানটা গাইলে খুব ছোটদের মুখগুলোই মনে পড়ে। ফুলে ফুলে ঢোলে ঢোলে বহে কি মৃদু বাই, ফুলে ফুলে ঢোলে ঢোলে বহে কি মৃদু বাই, তোটিনি এলো নতুন কল্লোলে ঝুলিয়ে
শুনলেই আমরা সেই ছোট ছোট শিশুদের মুখটা ভেসে ওঠে এবং আমার মনে পড়ে যে ছোটোবেলাতেও দেখবে যখন আমাদের হাতে ঘড়ি হয় গানে, আর যখন ওই মানে একটা চোখ ডলতে ডলতে বাচ্চাকে ফ্রক পরে তুলে দেওয়া হয় স্টেজে, প্রথম বাবা গাও তো মা গাও তো, সে কিন্তু এই গানটাই গাবে, হাত নাড়িয়ে নাড়িয়ে ভালো লাগে। রবীন্দ্রনাথ চিন্তা ভাবনার স্তরটা এমন ছিল ওনার যে উনি সেই জায়গায় দাঁড়িয়ে শিশুদের মনকে পড়তে পারতেন। উনি ওই বাচ্চাদের মনের কি চাহিদা রয়েছে, কি তারা বলতে চাইছে, অদ্ভুতভাবে আপনি সেটা বুঝতে পারবো না এখনও এই সময় পেরিয়ে, বহুকাল আগে রবীন্দ্রনাথ সেটি বুঝে গিয়েছিলেন। সুপ্রভাত, কে রয়েছেন? আমি পালাঘাটার থেকে সুমন চক্রবর্তী। নমস্কার দাদা, বলুন। আপনাদের প্রোগ্রামটা খুব সুন্দর হচ্ছে, বিষয়টাও খুব ভালো। হ্যাঁ, ধন্যবাদ, বলুন। বিষয়টা খুব ভালো, প্রোগ্রামটাও সুন্দর হচ্ছে। আর শিল্পীর সাথে একটু কথা বলতে চাই। বলুন। হ্যালো। হ্যাঁ বলুন, সঙ্গে আছি। নমস্কার। অনুরোধ আছে বলুন দিদি। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। অনুরোধ আছে, আলোকের এই ঝর্ণা ধরায়। সঙ্গে থাকুন, চেষ্টা করব। অনেক অনেক ধন্যবাদ। আমরা যে প্রসঙ্গের মধ্যেই ঘোরাফেরা করার চেষ্টা করছি, যেহেতু শিশু, আজকে আমরা একটুখানি শিশু সুলভ মনে আমরা চলে গিয়েছি, চেষ্টা করছি। আর আজকে যেহেতু প্রথম পর্বে আমরা রয়েছি, আর আগামীকাল আপনারা দ্বিতীয় পর্ব দেখবেন তনুশ্রীদের সাথে, আমাদের এই সুন্দর তথ্যের দ্বিতীয় পর্বে। এবং গানের জায়গায় আমাদের যতটুকু সময় রয়েছে, বিরতিতে যাওয়ার আগে একটি গানে আমরা যেতে পারি পিয়ালি। তবে তার আগে বলবো যে শিশু এবং শিশুর মনকে চেনা, আজকে আমরা বলি, আজকে একটা ছোট্ট প্রসঙ্গ তুলি আমি পিয়ালি, সেটা হচ্ছে যে আজকে শিশুদেরও কিন্তু কাউন্সেলিংয়ের দরকার পড়ছে। এটা আমাদের খুব দুর্ভাগ্যের বিষয় যে চাইল্ড সাইকিয়াট্রিস্টের দরকার পড়ছে, মনোরোগ বিশেষজ্ঞদের দরকার পড়ছে। কেন এত বেশি আমরা তাদেরকে মানে মানসিক চাপ দিয়ে ফেলছি, তাদের শৈশব কোথাও কবে কখন হারিয়ে যাচ্ছে, উবে যাচ্ছে, আমরা নিজেরাও বুঝতে পারছি না। আসলে যেভাবে ছোটরা এতদিন বড় হয়ে এসেছে, সেই পরিবেশটা ছোটরা এই বর্তমান যুগে বোধহয় পায় না। অন্তত আমার মনে হয়, আমি নিজেও যে পরিবেশটায় বড় হয়েছি, এবং আমি হয়তো সেই পরিবেশটা আমার ছেলে মেয়েদের দিতে পারি না। কারণ এতটাই কম্পিটিশান এখনকার দিনের যুগে। তোমার ছেলে যদি প্রথম হয়, তাহলে আমার মেয়েকে ডবল প্রমোশন করতে, হ্যাঁ মানে এইভাবে, হ্যাঁ মানে 1-8 নাম্বারের জন্য তাদের এত বেশি আমরা তাদেরকে চাপিয়ে দিচ্ছি লেখাপড়ার দায়ভার। তবে আমি সকলের কাছে অনুরোধ করি যে একটু যদি নাচ গান শেখানো বা একটু কবিতা আবৃত্তি, এগুলো করলে কি হয়, ওদের মনের একটু হলেও বিকাশ ঘটে। একদম বাস্তব কথা, এটা আমারও একমত। এবং আমার মনে হয় তাদের মনের বিকাশের মানে বিকাশ করানো বা ঘটানোটা অত্যন্ত জরুরি। সুপ্রভাত, কে রয়েছেন? আমি চয়ন কর্মকার বলছি, সোদপুর থেকে। নমস্কার। নমস্কার, বলুন। পিয়ালি ম্যামকে একটু দেখা যাবে? হ্যাঁ চয়নদা, সঙ্গে আছি। বলো, গুড মর্নিং, কেমন লাগছে? অনুষ্ঠান খুব ভালো লাগছে। তুমি একটা যদি পারো একটা বাউল অঙ্গের গান শোনাও একটু। আচ্ছা, তুমি সঙ্গে থাকো, নিশ্চয়ই চেষ্টা করব। অনেক অনেক ধন্যবাদ। রবীন্দ্রনাথ শিশুদের এত ভালোবাসতেন, এত পছন্দ করতেন, স্নেহ মায়া মমতায় ঘিরে রেখেছিলেন প্রত্যেকটি শিশুকে। জগৎ সংসারের সমস্ত শিশু অবশ্যই তার কাছে তার সেই বাল্যকালের একটি চিত্র বলা যেতে পারে, এবং তার জন্য এত সহজভাবে তিনি শিশুদেরকে গ্রহণ করেছিলেন তার জীবনে, এবং তাদের জন্য এঁকেছিলেন আগামী সময়কে, আগামী বিশ্বকে। বড় সহজভাবে বড় সত্যটা তিনি তুলে ধরেছিলেন। আর শিশুরাও কেমন যেন মন খুলে প্রাণ খুলে তার সঙ্গে নিজেদেরকে মিলিয়ে দিয়েছিলেন। আর এটা ভেবেছিলেন, বা এটা ভেবেছিল শিশুরা, বা ভাবে এখনও, যে ওই মানুষটা আমাদেরই মানুষ, আমাদেরই তো বয়সের, আমরা যা ভাবি তাই তো উনিই ভাবেন, তাই উনি আমাদের কাছে আমাদের মতন। সেই মতন আমাদের মতন শিশু সুলভ রবীন্দ্রনাথকে আরেকবার মনে করি। তাহলে তাদের ভাষাতেই বলি। আয়ে তবে সহচরি হাতে হাতে ধরি ধরি, নাচিবে ঘিরে ঘিরে গাহিবে গান। আয়ে তবে সহচরি হাতে হাতে ধরি ধরি, নাচিবে ঘিরে ঘিরে গাহিবে গান। আনতবে বীণা আনতবে বীণা, সপ্তম সুরে বাঁধবে গান। আয়ে তবে সহচরি হাতে হাতে ধরি ধরি, নাচ
সমীরণ বহে জানে ফুলে ফুলে ঢলে ঢলে উলসিত তটিনী, উলসিত তটিনী, উথলিত গীত রবে ফুলে দেরে মনোপ্রাণ। আয়ে তবে সহচরী হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান। আন্তবে বীণা, আন্তবে বীণা, সপ্তম সুরে বাঁধবে তান। আয়ে তবে সহচরী হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান, নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান। সেই সহচরী রবীন্দ্রনাথ, আবার কখনো সে পিতৃসুলভ রবীন্দ্রনাথ প্রত্যেকটি শিশুর ক্ষেত্রে। রবীন্দ্রনাথ অনেক চিঠি পেতেন শিশুদের কাছ থেকে। বরিশালের ইন্দুভূষণ, ক্যানিংয়ের অমল প্রত্যেকেই চিঠি লিখতেন এই বিশ্ববন্দিত কবিকে, এবং বেশ সাহসের সাথে লিখতেন, কারণ তাদের মধ্যে তো কখনো এই চিন্তাভাবনা রবীন্দ্রনাথ জায়গাই করতে দেননি যে আমি বিশ্বকবি, আমি বিশ্বের দরবারে বন্দিত, তোমরা আমায় চিঠি লিখবে। এমন জায়গা রবীন্দ্রনাথ কখনো তৈরিই করেনি। বরং বর্তমান যুগে আমাদের অহম্বোধ আমাদের কিন্তু অনেক শিশুর থেকে অনেক অনেক ক্রোশ দূরে নিয়ে গেছে, যে অহম্বোধ থেকে রবীন্দ্রনাথ অনেক ক্রোশ দূরে অনেক আগেই তিনি ছিলেন। তাই বহুত সহজে শিশুরা তার কাছাকাছি পৌঁছতে পেরেছিল। এবং বলতে পারি যখন চিঠি লিখত শিশুরা রবীন্দ্রনাথকে, তার উত্তরও কিন্তু রীতিমতো রবীন্দ্রনাথ দিতেন, এবং এই চিঠির উত্তরের মাধ্যমে শিশুরা তাদের আগামী পথকে চিনে নিতে পারত। একদমই পরের গানে যাব, কিন্তু তার আগে কবিগুরুর ভাবনার সাথে নিজেকে ছোটবেলা থেকে তো মিশিয়ে দিয়েছি না মিশে গেছি, কিভাবে যে এটা হয়েছে এটা আমি বলতে পারবো না। এবং আমার মতন যারা কবিগুরুকে ভালোবাসেন তারা সকলেই একই কথা বলবেন, যে কখন যে রবি ঠাকুরের গানে আমরা ঢুকে পড়ি। তো একটা ছোটর ভাবনা শুধু নয়, একটা বড় মানুষও এই একই কথা বলে, যে এই যে বদ্ধ সারাদিনের যে নিয়ম মাফিক চলা যে জীবন, এটা থেকে বেরিয়ে যদি আমরা কোথাও একটা প্রকৃতির মধ্যে মিশে যাই, এর থেকে ভালো বাঁচা বোধহয় আর কিছু হয় না। যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে, আরে রে 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 আমার ছেড়ে দে রে দে রে। যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে, আরে রে 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 আমার ছেড়ে দে রে দে রে। ঘন শ্রাবণ ধারা যেমন বাঁধন হারা, ঘন শ্রাবণ ধারা যেমন বাঁধন হারা, বাদল বাতাস যেমন ডাকাত আকাশ লুটে ফেরে, বাদল বাতাস যেমন ডাকাত আকাশ লুটে ফেরে, আরে রে 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 আমার ছেড়ে দে রে দে রে। যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে, আরে রে 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 আমার ছেড়ে দে রে দে রে। আরে রে 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 আমায় রাখবে ধরে কেড়ে, দাবানলের নাচন যেমন সকল কানন ঘেরে, আরে রে 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 আমায় রাখবে ধরে কেড়ে, দাবানলের নাচন যেমন সকল কানন ঘেরে। বজ্র যেমন বেগে গর্জে ঝড়ের মেঘে, বজ্র যেমন বেগে গর্জে ঝড়ের মেঘে, অট্টহাস্যে সকল বিঘ্ন বাধার বক্ষ ছেড়ে, অট্টহাস্যে সকল বিঘ্ন বাধার বক্ষ ছেড়ে, আরে রে 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 আমার ছেড়ে দে রে দে রে। যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে, আরে রে 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 আমায় ছেড়ে দে
নলের নাচন যেমন সকল কানন ঘেরে, আরে রে 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 আমায় রাখবে ধরে কেড়ে। দাবানলের নাচন যেমন সকল কানন ঘেরে, বজ্র যেমন বেগে গর্জে ঝড়ের মেঘে, বজ্র যেমন বেগে গর্জে ঝড়ের মেঘে। অট্টহাস্যে সকল বিঘ্ন বাধার বক্ষ চেরে, অট্টহাস্যে সকল বিঘ্ন বাধার বক্ষ চেরে, আরে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে। যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে, আরে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে। যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে, আরে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে। সত্যি তাই। আমরা যেমন যে বয়সেই এখন আমরা থাকি না কেন, আমাদেরও কিন্তু মন বলে যে হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে। যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে। এই মনের আনন্দের জায়গাটুকু আমাদের শিশুদের কাছে অবধি পৌঁছে দেওয়াটা অত্যন্ত জরুরি। তাদের মন যা বলে, তাদের মন যেটা ভাবে, সেই ভাবনা সেই বলাকে যদি আমরা প্রাধান্য দিই, তাহলে শৈশব সত্যি অনেক সুন্দর সুগঠিত হবে, যেটা রবীন্দ্রনাথ করেছিলেন। জীবনভর তিনি শিশুদের ভালোবেসেছেন, তাদের প্রতি তিনি অবশ্যই আবেগপ্রবণ ছিলেন, ভাবনা করতেন, মঙ্গল চাইতেন তাদের সব সময়। তার নিজের সন্তান, তার সংসারে পরিবারের অন্যান্য সন্তান এবং বলবো বিশ্বের প্রত্যেকটি আনাচে কানাচে থাকা শিশু, প্রত্যেকের প্রতি তিনি সমানভাবে আবেগপ্রবণ এবং ভালোবাসার মানে ডালি নিয়ে তাদের সামনে তিনি উপস্থিত হয়েছিলেন। রবীন্দ্রনাথের সেই চিঠির উত্তরে আমরা পাই রবীন্দ্রনাথ শিশুদের ছোট্ট ছোট্ট হাতে লেখা সেই চিঠিগুলিকে তিনি পড়তেন এবং কত সুন্দরভাবে তার উত্তর তিনি দিতেন। শুধু উত্তর না, তার মধ্যে থেকে তাদেরকে জীবনবোধে উন্নীত করতেন। আর বিশেষ করে রবীন্দ্রনাথের এই শিশুদের প্রতি ভালোবাসা তাদের যেমন জীবনকে গড়তে সাহায্য করেছে, আমাদের বর্তমান প্রজন্ম এখনকার শিশুদেরও কিন্তু সেই চিন্তাভাবনা স্পর্শ করে। তারাও অবশ্যই ধীরে ধীরে নিজেদেরকে গড়ে পিঠে তুলতে তৈরি করেন, বা আমি বলবো তার অভিভাবকরাও কিন্তু সাহায্য পান স্বয়ং রবীন্দ্রনাথের হাত ধরে। তো অবশ্যই সেই জায়গা থেকেই কবির শিশুদের প্রতি ভাবনা, চিন্তা, ভালোবাসার সংমিশ্রণ আজকেও আমরা আমাদের প্রজন্মকে ছড়িয়ে দিতে চাইছি। সুতরাং একদম শেষ বেলায় সেই আনন্দটুকু থাক, এটুকু আমরা চাইব। আগামীকাল কিন্তু এই তথ্যের দ্বিতীয় পর্বে আমরা উন্নীত হব, অবশ্যই তনুশ্রুতির হাত ধরে আপনারা দেখবেন। তবে একটি গানে আমরা চলে যাই। এটাই শেষ। মম চিত্তে নীতি নিত্যে কে যে নাচে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। তারি সঙ্গে কি মৃদঙ্গে সদা বাজে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। হাসি কান্না হীরা পান্না দোলে ভালে, কাঁপে ছন্দে ভালো মন্দ তালে তালে। হাসি কান্না হীরা পান্না দোলে ভালে, কাঁপে ছন্দে ভালো মন্দ তালে তালে। নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। কি আনন্দ কি আনন্দ কি আনন্দ, দিবারাত্রি নাচে মুক্তি নাচে বন্ধ। কি আনন্দ কি আনন্দ কি আনন্দ, দিবারাত্রি নাচে মুক্তি নাচে বন্ধ। সে তরঙ্গে ছুটি রঙ্গে বাঁচে বাঁচে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মম চিত্তে নৃত্যে নৃত্যে কে যে নাচে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই।
পান্না দোলে ভালে, কাপে ছন্দে ভালো মন্দ তালে তালে, হাসি কান্না হীরা পান্না দোলে ভালে, কাপে ছন্দে ভালো মন্দ তালে তালে, নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই, নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। কি আনন্দ কি আনন্দ কি আনন্দ, দিবারাত্রি নাচে মুক্তি নাচে বন্ধু, কি আনন্দ কি আনন্দ কি আনন্দ, দিবারাত্রি নাচে মুক্তি নাচে বন্ধু, সে তরঙ্গে ছুটি রঙ্গে পাছে পাছে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। তারি সঙ্গে কি মৃদঙ্গে সদা বাজে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। তারি সঙ্গে কি মৃদঙ্গে সদা বাজে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। আমাদের বন্ধু চলে এসছেন ইতিমধ্যেই, একদম শেষ মুহূর্তে। সুপ্রভাত, কে আছেন? সুপ্রভাত। নমস্কার। আমি সৌগত গুহ, পূর্ণিয়া, বিহার থেকে বলছি। আচ্ছা, বলুন দাদা। হ্যাঁ, আমি কালকে অনুষ্ঠানটা প্রথম দেখতে পেলাম। আচ্ছা, টাটা স্কাইয়ের টাটা স্কাইয়ের মাধ্যমে। বাহ, খুব সুন্দর অনুষ্ঠান। আর এত সুন্দর একটা রবীন্দ্রনাথকে নিয়ে পূর্ণাঙ্গ অনুষ্ঠান ভাবা যায় না। প্রতিদিনের রবীন্দ্রনাথ তোমাদের অনুষ্ঠানের নাম। আর সবথেকে ভালো কথা, এক একদিন এক একটা বিষয় নিয়ে তোমরা আলোচনা করো, সেটাও খুব ভালো লাগে। আর আমাদের এখানেও তো আমি তো পূর্ণিয়া বিহার থাকি, এটা তো সতীনাথ ভাদুরীর জন্মস্থান। একেবারে সতীনাথ ভাদুরী বাড়ি আমাদের বাড়ির পাশেই একদম। তো এরকম পরিবেশের মধ্যে আমরা বড় হয়েছি, এটাই আর কি বলতে চাই। আজকে শিল্পী পিয়ালি খুব সুন্দর গাইছো, নমস্কার। দারুণ। আর আমি একটি গানের কথা বলবো, কোথাও আমার হারিয়ে যেতে নেই মানা। একটু আগে গানটা হয়ে গেছে। অবশ্যই অনেক শুভেচ্ছা নিও। অনেক ধন্যবাদ। শিল্পীদের আমার অনেক অনেক শুভেচ্ছা, সঙ্গে আছে। ভীষণ ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো দাদা। এবং কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই একদম মানা প্রথম গানটা দিকেই একটু হয়ে আগে গেছে। হয়ে প্রথম গেছে, দিকেই হয়ে প্রথম দিকেই হয়ে গেছে। এবং আমাদের অবশ্যই হাতে সময় আর নেই, বিদায় নেব। তবে যেতে যেতে বলি আপনাদের যে এই শিশুদের আমরা রবীন্দ্রনাথের পত্রে খুঁজে পাই, যেমন আজকে প্রথম পর্বে আমরা ছিলাম। আগামীকাল আপনারা আবার এই প্রতিদিনের রবীন্দ্রনাথে ছোটদের প্রসঙ্গে পাবেন কবির চিঠিতে, অবশ্যই দ্বিতীয় পর্বে তনুশ্রীদের হাত ধরে। একদম শেষ লগ্নে ভালো থাকবেন এই আকাঙ্ক্ষাই আপনাদের সামনে রাখি, সকলে ভালো থাকবে এই আকাঙ্ক্ষাই রাখি। বিদায় নিচ্ছি।